দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ, জুনের মধ্যেই চুক্তি। ব্যাংক ঋণের বাজার ভিত্তিক সুদহার চালু, কলিং পেক পদ্ধতিতে ডলারের দাম 117 টাকা নির্ধারণ। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশের উদ্যোগে সন্তুষ্ট আইএমএফ, ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে বাধা নেই। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ভারত থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করা হবে। পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হবে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তা সরবরাহ করা হবে। পেট্রোবাংলা বলছে, আসছে জুনের মধ্যে এ সংক্রান্ত চুক্তি হতে যাচ্ছে। পাইপলাইন নির্মাণ ও সংযোগ স্থাপন শেষে গ্যাস সরবরাহ করতে 2 বছরের মতো সময় লাগবে। ফাতিমা জোহরার রিপোর্টে বিস্তারিত। ভারত থেকে পাইপলাইনে করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির উদ্যোগ শুরু হয়েছে বছর 6 আগে। 2021 সালে ভারতের হিরান্নান্দি গ্রুপের কোম্পানি এইচ এনার্জির সঙ্গে একটি সমঝোতা চুক্তিও হয়, কিন্তু কাজ এগোয়নি কিছুই। যদিও এখন পেট্রোবাংলা বলছে, আসছে মাসেই চূড়ান্ত হবে সব। যে প্রতিবেশী দেশ থেকে সরাসরি আমরা পাইপলাইনে গ্যাস আনতে পারি কিনা তার অংশ হিসেবে এইচ এনার্জির সঙ্গে কিন্তু পাইপলাইনে গ্যাস আনার প্রক্রিয়াটা চলছে। তো এই প্রক্রিয়ার অংশ আমরা তাদের সঙ্গে নেগোসিয়েশন প্রায় চূড়ান্ত করে নিয়ে আসছি। আশা করছি 1-1.5 মাসের মধ্যে তাদের সঙ্গে আমাদের নেগোসিয়েশন কমপ্লিট হলে তারপর আমরা সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় চলে যাব। পেট্রোবাংলা জানিয়েছে, এইচ এনার্জির সঙ্গে আমদানির চুক্তির মেয়াদ হবে 10 বছর, যার আওতায় প্রতিদিন 20 কোটি ঘনফুট গ্যাস আসবে। এজন্য দেশের অভ্যন্তরে 60 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হবে। আমদানি করা গ্যাস অগ্রাধিকারের ভিত্তিতে বৃহত্তর খুলনা এলাকার বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে। অবশিষ্টটা যুক্ত হবে জাতীয় গ্রিডে। পাইপলাইনের কাজ তো আপনি জানেন যে এইচ এনার্জির সঙ্গে যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তির সঙ্গেই খুলনা পর্যন্ত পাইপলাইন থাকবে, বাংলাদেশের সীমান্ত থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন থাকবে, আর তাদের অংশগুলো তারা করে ফেলবে। যার পর আর আমাদের ন্যাশনাল গ্রিড তো আছেই খুলনা পর্যন্ত, এই ন্যাশনাল গ্রিডে সংযুক্ত হবে। ওখানে একটা বৃহৎ পাওয়ার প্ল্যান্ট আছে বিদ্যুৎ বিভাগের, সেই পাওয়ার প্ল্যান্টটায় আগে প্রায়োরিটি পাবে যখন আমরা গ্যাস আনতে পারবো। পেট্রোবাংলা বলছে, পাইপলাইন নির্মাণের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। তার আওতায় ভারতীয় কোম্পানিও কাজ করতে পারবে। যদিও দেশের আইন অনুযায়ী গ্যাস সরবরাহের পাইপলাইন সরকার নিজেই নির্মাণ করে থাকে, আর সেখান থেকে সরকারি কোম্পানি জিটিসিএল হুইলিং চার্জ নিয়ে থাকে। এই নিয়মের বাইরে গিয়ে ভারতীয় কোম্পানিকে দিয়ে কাজ করালে প্রয়োজন হবে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন। পাইপলাইনের ক্ষেত্রে এই চুক্তির আওতায় ইনভেস্ট করবে তারা। চুক্তির প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ধারা তো উইন উইন। এককভাবে কোনো দেশ সুবিধা পাবে এমন চুক্তি না, চুক্তি করবেও না কেউ। এই জন্য এই চুক্তি করার ফলে বাংলাদেশের স্বার্থ যাতে রক্ষিত হয়, পাইপলাইনের অধিকার, পাইপলাইন সংরক্ষণ, গ্যাসের প্রাইস আমরা যাতে উইন উইন অবস্থায় থাই, সেভাবে চুক্তিটা তৈরি হচ্ছে। এইটা বিদেশি কোম্পানি পাবে, ভারত ঋণ দেবে, সেই ঋণ দেওয়ার সূত্রে তাদের কোম্পানিগুলো কাজ দেওয়া হবে এবং সেই কাজ ন্যায্য যৌক্তিক ব্যয় অপেক্ষা বেশি ব্যয় করা হবে। এটা অনেকটাই প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের পর্যায়ে পড়বে। দরপত্র আহ্বানের কথা বললেও সেটা লোক দেখানো হবে, এটা আমাদের আশঙ্কা। এখন সময় বলবে যে আমাদের আশঙ্কা মিথ্যে প্রমাণিত হয়েছে, হোক, এটা আমরা চাই। পেট্রোবাংলার হিসেবে দেশে এখন গ্যাসের চাহিদা আছে প্রায় 300 কোটি ঘনফুট। আমদানি করা এলএনজি দিয়ে সরবরাহ করা হচ্ছে 100 কোটি ঘনফুটের বেশি, আর দেশীয় উৎস থেকে পাওয়া যাচ্ছে 120 কোটি ঘনফুট। ফাতিমা জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যাংক ঋণের সুদহার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সুদহার নির্ধারণের স্মার্ট পদ্ধতি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটি। ফলে এখন থেকে ব্যাংকগুলো নিজেদের মতো করে ঋণ ও আমানতের সুদহার নির্ধারণ করতে পারবে। একই সাথে নীতি সুদহারও বাড়ানো হয়েছে। পৃথক এক পরিপত্রে জানানো হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 8.5% নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের থেকে টাকা ধার করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের থেকে বেশি সুদ গুনতে হবে। পাশাপাশি টাকার বিপরীতে ডলারের দর নির্ধারণে নতুন পদ্ধতি চালুর ঘোষণাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কলিং পেক নামের ওই পদ্ধতিতে ব্যাংকগুলো এখন প্রতি ডলার 117 টাকার আশেপাশে বেচাকেনা করতে পারবে। বুধবার থেকেই নতুন এই দর কাঠামো কার্যকরের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করা ও বিনিময় হার নির্ধারণে কলিং পেক পদ্ধতি চালু করায় সন্তুষ্টি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটি বলছে, এই উদ্যোগ অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। একই সাথে এই সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নিজেদের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি। 2 সপ্তাহের সফর শেষে বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় আইএমএফ প্রতিনিধি দল।
গেল 2 সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থার দপ্তরে গিয়েছে আইএমএফ-এর এই প্রতিনিধি দলটি। বৈঠক করে জানতে চেয়েছে $470 কোটি ঋণের সাথে দেওয়া শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি। শেষ দিনে আরও এক দফা বসেছিল অর্থ বিভাগের সাথে, আর সবশেষ এই সংবাদ সম্মেলনে, যেখানে নিজেদের সন্তুষ্টির কথাই তুলে ধরল প্রতিনিধি দলের প্রধান, বিশেষ করে ঋণের বাজারভিত্তিক সুদ হার আর বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি চালুর জন্য। We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with the bank as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. আইএমএফ মিশন জানায় সংস্কারমূলক এসব কার্যক্রমের কারণে স্বল্পমেয়াদে অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে, যেমন ব্যবসার খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাবে। তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির সক্ষমতা বাড়াবে। তাদের পূর্বাভাস, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%, যা আগামী অর্থবছর বেড়ে দাঁড়াবে 6.6%। একই সাথে মূল্যস্ফীতি 9.4% থেকে কমে 7.2% নেমে আসবে বলে জানিয়েছে আইএমএফ। Just to make sure that there are no inflationary pressures, especially on food inflation, there is this additional measure of further tightening. So all of these measures, the intent is that they create more flexibility, more reserves come in, and we stabilize and we see Bangladesh slowly coming out of these challenging times, both for the economy but also for the poor, who I'm sure they feel this the most because prices on food inflation is so high. তৃতীয় কিস্তির $115 কোটি অর্থ ছাড়ের জন্য ডিসেম্বর পর্যন্ত 6টি পরিমাণগত ও 4টি সংস্কারমূলক শর্ত দিয়েছিল আইএমএফ, যার মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য, জ্বালানির ভর্তুকি কমানো সহ 9টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ $1,778 কোটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে এটি তৃতীয় কিস্তির অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে আইএমএফ মিশন। আইএমএফ-এর এই সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংকও। তবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের উপর নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামীতে আরো হয়তো কঠোর কর্মসূচিতে যাব। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। দেশে দারিদ্র্য কমলেও আয় বৈষম্য বেড়েছে, ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। মূলত সরকারের দারিদ্র্য বিমোচন নীতির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এমনটি ঘটছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বুধবার রাজধানীতে বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। কেমন আছে দেশের দরিদ্র জনগোষ্ঠী তাই জানতে প্রতি বছর দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন বা পভার্টি ওয়াচ তৈরি করে আইএনএম এবং সিআইডিডি। গেল বছর দেশের 3 জেলার 300 মানুষের উপর জরিপ চালিয়েছিল সংস্থা দুটি, যেখানে দেখা যায় 57% দরিদ্র মানুষ কখনোই দরিদ্র সীমার উপরে উঠতে পারে না। নানা ধরনের বঞ্চনার শিকার হন 94% মানুষ। 33%ই পান না ব্যাংকিং সুবিধা, আর 70%ই নেই শিক্ষা ব্যয় বহনের সক্ষমতা। 2023 সালের জন্য আমরা 3টি ব্রড ক্যাটার কমিউনিটিকে কভার করেছি। এর মধ্যে হচ্ছে প্লেনল্যান্ড ইথনিক কমিউনিটিস থেকে আমরা 17টা গ্রুপকে নিয়েছি। এরপর হচ্ছে বেদে কমিউনিটিকে নিয়েছি এবং কমার্শিয়াল সেক্স ওয়ার্কারকে কভার করা হয়েছে স্টাডির জন্য। জরিপের তথ্য বলছে দেশের 1 কোটি মানুষ এখনও অতি দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এদের বড় অংশই প্রতিবন্ধী, ভিক্ষুক, গৃহকর্মী কিংবা বেদে সম্প্রদায়ের মানুষ, যারা প্রয়োজনীয় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায় না, শিকার হচ্ছে বৈষম্যের। অনুষ্ঠানে জানানো হয় দেশের ধনী মানুষের সম্পদ আছে 76%, মধ্য আয়ের মানুষের সম্পদের পরিমাণ 22%, আর 20% সম্পদের মালিক নিম্ন আয়ের মানুষ। সম্পদ যার আছে, ক্ষমতা যার আছে, যার চেয়ার যত উঁচু তারা নিয়ে নেয়, নব্য উদারতাবাদে। কাজে অন্তর্ভুক্তি আন্তর্জাতিকভাবে হচ্ছে না, আর বাংলাদেশ তো আন্তর্জাতিক পরিমণ্ডলের আমরা বাইরে নই, এখানেও সেই সমস্যা আছে যে আমাদের কিন্তু দারিদ্র্য যদিও কমেছে, অনেকটাই কমেছে, আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বৈষম্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারিনি। বৈষম্য কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে এবং এখন এমন একটা পর্যায়ে গেছে যেটা আমাদের জন্য এখন যথেষ্ট চ্যালেঞ্জের কারণ। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে।
এজন্য সরকারের নীতি সহায়তার পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয় এ সময়। এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যদি দারিদ্র্য দূর করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে শুধুমাত্র ওই আয় বা তাদের এটা করলে হবে না, তাদেরকে সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, তাদের সমাজের যাতে তারা প্রতিটি ক্ষেত্রে সামাজিক মর্যাদা এবং সমাজে তাদের যে অবস্থান সেই অবস্থানটাকে পাকা করতে পারে, এই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয় গেল 2000 সালে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল 18.9%, যা 2022 সালে এসে দাঁড়িয়েছে 18.7%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বাজারে 6টি নতুন মডেলের গাড়ি আনলো বিলাসবহুল গাড়ির বিশ্বখ্যাত ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ। 6টি গাড়ি তাদের ইকিউ লাইনআপের। রাজধানীতে জমকালো আয়োজনের মাধ্যমে এই গাড়িগুলো ক্রেতা ও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। জানানো হয় গাড়িগুলোর 4টি এসইউভি মডেলের আর 2টি সেডান কার, 6টি বৈদ্যুতিক গাড়ি বা ইভি। অনুষ্ঠানে জানানো হয় দেশে ইভির ব্যবহার বাড়াতে চলতি বছরের শেষ নাগাদ দেশের বিভিন্ন স্থানে নতুন 21টি চার্জিং স্টেশন চালু করা হবে। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5690-এ। হাত বদল হয়েছে মোট 869 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 94টির, কমেছে 253টির, আর অপরিবর্তিত রয়েছে 50টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারে। ইন্ডেক্স প্রায় 34 পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে 5691 পয়েন্টসে। তবে ফরচুনেটলি আজকে টার্নওভার ছিল প্রায় 900 কোটি টাকার মতো, অর্থাৎ মার্কেটে ইনভেস্টররা যথেষ্ট তুলনামূলকভাবে বেশি পার্টিসিপেট করেছে অন্যান্য দিনের তুলনায়। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রায় 25% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 62%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 13% কোম্পানি। সেক্টর ওয়াইজ আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। নতুন মডেলের আইপ্যাড বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন আইপ্যাডে যোগ হয়েছে নতুন চিপসেট, শক্তিশালী ক্যামেরা আর মাইক্রোফোন। মঙ্গলবার লেট লুজ শীর্ষক বিশেষ এক আয়োজনে যা উন্মোচন করে কোম্পানিটি। আইপ্যাড এয়ার এবং আইপ্যাড প্রো এই দুটি মডেলের নতুন আইপ্যাড আগামী সপ্তাহে বাজারে আসবে বলে জানিয়েছে অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আইপ্যাড অ্যাপলের জনপ্রিয় পণ্যের একটি। প্রায় 2 বছর পর নতুন মডেলের আইপ্যাড নিয়ে হাজির হলো কোম্পানিটি। For the first time ever, iPad Air comes in 2 sizes. প্রথমবারের মতো একই সঙ্গে দুটি সাইজের আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। নতুন আইপ্যাড এয়ার পাওয়া যাবে 13 ইঞ্চি আর 11 ইঞ্চির দুটি সংস্করণে। প্রতিষ্ঠানটি বলছে আইপ্যাড ব্যবহারকারীদের পছন্দ বড় পর্দা। বিষয়টি বিবেচনায় নিয়ে বড় পর্দা যোগ হয়েছে আইপ্যাড এয়ারে। ফলে অনলাইন সভা, গ্রাফিক্সের কাজ ও ফেস টাইমে কথা বলা আগের চেয়েও হবে আরও সাবলীল। নতুন আইপ্যাড এয়ারে ব্যবহার করা হয়েছে M2 চিপ, যা আগের M1 চিপের চেয়ে 50% বেশি দ্রুত গতিসম্পন্ন। এই চিপ ব্যবহারের ফলে ভারী কাজও করা যাবে অনায়াসে। দুটি সংস্করণেই তথ্য ধারণ ক্ষমতা 128 গিগাবাইট। বেগুনি, নীল, স্টারলাইট আর স্পেস গ্রে এই 4টি রঙে পাওয়া যাবে আইপ্যাড এয়ার। 11 ইঞ্চি সংস্করণের দাম $599 আর 13 ইঞ্চি সংস্করণের দাম হবে $799। ইতোমধ্যে প্রি বুকিং শুরু হয়েছে, যা বাজারে পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে। একই আয়োজনে উন্মোচন করা হয় নতুন মডেলের আইপ্যাড প্রো, যাকে অবিশ্বাস্য পাতলা, অসম্ভব শক্তিশালী আর চোখ ধাঁধানো ডিজাইন এবং ডিসপ্লের বলে পরিচয় করিয়ে দেয় অ্যাপল। 11 ও 13 ইঞ্চির দুটি সংস্করণেই মিলবে আইপ্যাড প্রো। 11 ইঞ্চি সংস্করণটি 5.3 মিলিমিটার পুরু আর 13 ইঞ্চি সংস্করণটির পুরুত্ব 5.1 মিলিমিটার, যা আইপ্যাড ন্যানোর চেয়েও পাতলা। 11 ইঞ্চি মডেলটির ওজন 1 পাউন্ডের চেয়েও কম আর 13 ইঞ্চি মডেলটির ওজন 1.25 পাউন্ডের মতো। সিলভার এবং স্পেস ব্ল্যাক রঙে মিলবে আইপ্যাড প্রো, যা শতভাগ পুনঃব্যবহারযোগ্য উপাদানে তৈরি। ব্যবহারকারীদের আরও চমকপ্রদ অভিজ্ঞতা দিতে প্রথমবারের মতো আইপ্যাড প্রোতে ব্যবহার করা হয়েছে ওলেড ডিসপ্লে। অ্যাপল বলছে কাঙ্ক্ষিত উজ্জ্বলতার জন্য একটি ওলেড প্যানেল যথেষ্ট নয়, এজন্য এতে ব্যবহার করা হয়েছে দুটি ওলেড প্যানেল। এই প্রযুক্তিকে বলা হচ্ছে ট্যান্ডেম ওলেড। ফলে আইপ্যাড প্রোতে মিলবে 1000 নিট ফুল স্ক্রিন ব্রাইটনেস আর 1600 নিট পিক HDR ব্রাইটনেস।
ফলে এর স্ক্রিনে সবকিছুকে দেখাবে অসাধারণ, এমনটাই দাবি অ্যাপলের। Breakthrough tandem OLED technology, the first ever M4 chip. নতুন প্রো মডেলে ব্যবহার করা হয়েছে M4 চিপ, যেখানে আগের প্রো মডেলে ছিল M2 চিপ। অ্যাপল বলছে এবারের প্রো মডেলটিতে যে ধরনের ফিচার যোগ করা হয়েছে তার জন্য M4 চিপ আদর্শ, যা M2 চিপের চেয়ে 50% দ্রুতগতির অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। থাকছে 12 মেগাপিক্সেল মূল ক্যামেরা, যাতে ধারণ করা যাবে 4K ভিডিও। 4টি স্টুডিও কোয়ালিটির মাইক্রোফোন দেবে পরিষ্কার শব্দের অভিজ্ঞতা, ফলে এই ডিভাইস দিয়ে অনায়াসে করা যাবে প্রফেশনাল কাজও। অ্যাপলের দাবি আইপ্যাড প্রো এ যাবৎকালের সবচেয়ে সেরা আইপ্যাড। আইপ্যাড প্রো এর জন্য প্রি বুকিং শুরু হয়েছে, যা বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। 11 ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো এর দাম $999 আর 13 ইঞ্চি ডিসপ্লের ক্ষেত্রে দাম $1299। This is the new Magic Keyboard for iPad Pro. অনুষ্ঠানে নতুন ম্যাজিক কিবোর্ড আর অ্যাপল পেন্সিল প্রো উন্মোচন করে অ্যাপল। 11 ইঞ্চি এবং 13 ইঞ্চির আইপ্যাডে ব্যবহার করা যাবে এই কিবোর্ড। 11 ইঞ্চি ম্যাজিক কিবোর্ডের দাম $299 আর 13 ইঞ্চির দাম $349। আর পেন্সিল প্রো এর দাম পড়বে $129। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।